শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো কাল যেহেতু ব্লগটা আমি দিতে পারিনি তোমাদের মাঝে, তো সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কাছে না প্রত্যেক দিন দেওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কাজ তো একইভাবেই করছি, তার কারণে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু পায়ের এই সমস্যার কারণে ঠিকমতো ভিডিও আমি দিতে পারছি না। এটা যেহেতু আগের দিনের ব্লগ, সব কিছু রেডি করা ছিল, শুধু ভয়েস ওভারটা দেয়া ছিল না বলে তোমাদের সামনে কাল দিতে পারিনি। তো আজকের দিনটা সারা দিনই আমার প্রায় শুয়ে বসেই কেটে গেছে। একে তো ব্লগ কোনো রকম শুরু করিনি, সকাল থেকে কিছু করিনি, আর দ্বিতীয় আমার এই পায়ের যে ক্রেপটা বাঁধা আছে এটা খুলে আবার নতুন করে না একটা ক্যালসিয়াম পাউডার দিয়ে আবার নতুন করে ক্রেপ ব্যান্ডেজ করে দিয়েছে। তো তারপর থেকে আর হাঁটাচলা আমি করতে পারছিলাম না। তো পরের দিন যেহেতু আর কোনো কাজ করতে পারিনি, একদিন মাঝখানে গ্যাপ রেখেছি। তো এইভাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে মাঝে মধ্যে, হয়তো অসুবিধা হলে গ্যাপ হতে পারে, কিন্তু ভিডিওগুলো চেষ্টা করব যতদূর পারি কন্টিনিউ করতে দিতে, কারণ এটা আমার একটা কাজের জায়গা। ইউটিউবটাকে আমি অনেক বেশি ভালোবাসা দিয়ে এই অল্প অল্প করে তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু একটা পরিচিতি আমি পেয়েছি। খুব সামান্য হলেও এটা আমার কাছে অনেক বড় পাওয়ার। আমার কাছে কোনো একদিন যদি আমার শরীর খারাপ থাকে, তোমরাই আমাকে জিজ্ঞেস করো যে আপু কেমন আছো, এরকমভাবে ডাক্তার দেখাও, এরকমভাবে চলো, অনেক গাইডলাইন তোমাদের কাছ থেকে পেয়ে কিন্তু আমি ফলো করে থাকি, সেটা পেয়ে আমার উপকার হয়ও। তো সেই কারণেই চাচ্ছি না এই জায়গাটা কোনো কারণে হারাক। আমার অসুবিধার কারণে আমি চাচ্ছি না যে এই জায়গাটা নষ্ট হোক। আর তোমরা অনেকেই আশা করে থাকো, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চাও, অবশ্যই তারা আশা করে থাকো যে আমার ব্লগটা যেন আসে সকাল সকাল, তোমরা দেখতে পাও। তবে এই অসুবিধার মধ্যে থেকেই না ব্লগগুলো সেইভাবে দিতে পারছি না। আর প্রথমত ঘরের কাজ, দ্বিতীয়ত আমার দোকান আছে, তো সব কিছু সামলে একটু ঘাবড়ে পড়ছি। কাজগুলো আর কন্টিনিউভাবে সেইভাবে করতে পারছি না। পায়ের সমস্যাটা যদি না হতো তবুও সব কিছু ঠিকমতো চালিয়ে যেতে পারতাম, ওই কারণেই না একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো, ওই ঘরটা তো গুছিয়ে আসলাম, আস্তে আস্তে এই ঘরের বিছনার চাদরটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ওটাই আবার পেতে দেব। এই ঘরে যেহেতু আমাদের পুষিটা থাকে, তো সেই কারণে না এই ঘরের বিছনার চাদর খুব একটা বেশি কাচি না, কারণ যেই আমি একটা পরিষ্কার বিছনার চাদর পেতে দেবো, সেই কিন্তু রাত্রে উঠে আবারও শুয়ে পড়বে। আর যেহেতু বিড়াল থাকা মানে দুটো একটা লোম কিন্তু খাটের উপরে পড়বেই, তো সেই কারণে একটা বিছনার চাদরই এখানে আমি পেতে রাখি। যখন দেখা যাচ্ছে আমরা এই ঘরে থাকি কিংবা শোয়ার চিন্তাভাবনা করি, তখন কিন্তু হয় এটা নামিয়ে ঝেড়ে এর উপরে আর একটা বিছনার চাদর পেতে দিই, তা না হয় কিন্তু এটা পুরো নামিয়ে দিয়ে নতুন একটা বিছনার চাদর পাতি, এরকমভাবেই কিন্তু এই ঘরটায় থাকা হয়। তবে সেরকমভাবে কেউ থাকে না, বাচ্চা কাচ্চারাও ওঠে না, সেই কারণে বিছনার চাদরটা ঘন ঘন বদলাই না। এদিকে দেখো, কিছুটা জামা কাপড় হয়েছে কালকের, এগুলো না রোজ আমি যেগুলো বাড়তি জামা কাপড় থাকে ভিজে সন্ধ্যাবেলা, সেগুলো কিন্তু ঘরের দড়িতেই আমি মেলে দিই। বারান্দায় যে দড়িটা টাঙানো আছে সেখানেই মেলি। তো সেগুলো যেহেতু সকাল হতে হতে শুকিয়ে যায়, আবার সকালবেলা সেগুলো কিন্তু আলনায় আমি ভাঁজ করে নিই। তো যেহেতু আজ আমি দোকানে যাব না, পায়ের যন্ত্রণাটা প্রচণ্ডই আছে, হাজব্যান্ড বাড়িতে আছে, একটুখানি বাদে আমি ডাক্তার দেখাতে চলে যাব। তো এর মাঝে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম আজ হয়তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, আর তবুও ভাবলাম সকাল থেকে যতটুকুনি পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। পায়ের প্লাস্টারটা করে আসলে আর হয়তো করা হবে না। তো সকালবেলায় এই যন্ত্রণা পায়েও কিন্তু আমি একইভাবে সমান তালে সংসারের কাজকর্মগুলো না করে যাচ্ছিলাম। তো একটু তাড়ার মধ্যেও ছিলাম, সকাল সকাল একেবারে ঘরের কাজকর্ম করে রান্না টান্নাগুলো সেরে তারপরেই ডাক্তারের কাছে যাব, যেন ডাক্তারের কাছ থেকে এসে আমার আর কোনো কাজ না করা লাগে। সেরকমভাবেই সব কিছু গুছিয়ে রান্নামাটি করে তারপরে মাজা ঘষা করেই বাড়ি থেকে বেরোবো। আমরা ঘরের বউরা না যদি চিন্তা করি কোনো একটা জায়গায় বেরোবো, সেদিন কিন্তু আমাদের কাজের তাড়া আরও একটু বেশিই থাকে। আমরা যদি চিন্তা করি নিজের জন্য একটু সময় বার করব, তখন কিন্তু ঘরের কাজগুলো এত বেশি মাথা চাড়া দিয়ে ওঠে, তো সময় বের করতে গেলে আমাদের আরও বেশি খাটতে হয়। তো সব দিন হয়তো একরকম যায় না, আজ আমার ডাক্তারের কাছে যেতে হবে বলে এই কাজগুলো অনেকটা তাড়াহুড়োর মধ্যে করছিলাম। এমনিতেও অন্য দিন তাড়াহুড়োর মধ্যেই করতে হয়, কারণ দোকানে যাওয়ার তাড়া থাকে, কিন্তু আজ একটু অন্যরকম তাড়া আছে। সকাল সকাল ডাক্তারবাবু দেখতে বসবে,
তো তবুও হাতে 11টা পর্যন্ত আমার টাইম আছে। 11টার মধ্যে কিন্তু রান্না বান্না সংসারের কাজ সব কিছু গুছিয়ে রেডি করে নিজে স্নান করে ঈশাকে স্নান করিয়ে তারপরে সিমরানকে পড়তে পাঠিয়ে দিয়ে তবেই আমি ডাক্তারের কাছে যাব। তো একটু তাড়ার মধ্যে ছিলাম বলতে পারো। তো দেখো ওদিকে ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, গোছানো মোটামুটি কমপ্লিট। এখন শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরেই রান্নাঘরটা কিন্তু গোছাবো। আগে নিচেটা পরিষ্কার করি, কারণ নিচেই না অনেক বড় বড় মোটা যে ডেবল পিঁপড়ে বলে না, সেই পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছেন। কখন ঈশা পা দেবে, ঈশার পায়ে কামড়ে দেবে তার ঠিক নেই। তো সেই কারণেই ভাবলাম রান্নাঘরের নিচেটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে কিন্তু বাসনপত্রগুলো মাজবো। আর আমার বাসনপত্র কখনোই কম হওয়ার নাম নেয় না। রাত্রেবেলা যে কতগুলো মেজে শুয়েছি সন্ধ্যার বাসন, সেটা কি বলবো, সন্ধ্যা দুপুরের। আর এখন আবার এই সকালের বাসন দেখো কতগুলো হয়েছে। তো এখন তো পুকুরে আমি যেতে পারছি না, মাজতে পারছি না, যেহেতু পুকুরের শানটা অনেক স্লিপ। আর আমার অনেক বন্ধুরা আমাকে বলেছো যে আপু এখন এই মুহূর্তে পুকুরে যেও না, আর পুকুরে যদিও যাও অনেক সাবধানে কাজ করো, কারণ পুকুরে পড়ে গেলে এক করতে তখন কিন্তু আরাক হবে। তো তোমাদের সকলের কথা মাথায় রেখেই না পুকুরে আর যাচ্ছি না, কিন্তু এখন আমি ঘরের মধ্যে যতটুকুনি সম্ভব কাজ করছি। তো একটু সুস্থ হলে তখন আবারও ভিডিও দেব, কারণ আমার পুকুর পাড়ের যে সকল কাজগুলো আমি করে থাকি ভিডিওগুলো দিই তোমাদের, তোমরা না অনেক বেশি পছন্দ করো, অনেক ভালোবাসা দাও। তো সেই কারণে আমি চেষ্টা করি পুকুরে কাজ করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে এখন তো আর পারছি না, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো দীর্ঘ 10 বছর যাবৎ এই সংসার করছি, আর এখন না কাজের প্রতি একটা আলাদাই আগ্রহ জন্মেছে। প্রথম যখন বিয়ে হয়েছিল তখন না কাজের প্রতি অতটা আগ্রহ ছিল না, রান্নাবান্না সেরকম ভালো করতেও পারতাম না। তবে যত দিন যাচ্ছে ততই কিন্তু পাকাপোক্ত গিন্নি হয়ে ওঠার চেষ্টা করছি। কতটা কি হচ্ছে তোমরা তো আমার থেকে তোমরাই ভালো জানো কতটা কি রান্নাবান্না করতে পারি আমি। তো যাও, মানুষ ঠেকে শেখে আর দেখে শেখে কথায় আছে না, এটাও ঠিক আমার সঙ্গেই হয়েছে। প্রথমে যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলো, এই বাড়িতে না আমাদের আলাদা একটা ঘর ছিল, তো সেটা ছিল অন্য জায়গায়, সেখানে আমার বিয়ে হয়েছিল। তো সেখানে যেহেতু আমরা অনেক বছর থেকেছি, 2-3 বছর 4 বছর মতো, তারপরে এখানে ঘরে হাত দেওয়া হয়েছে। তখন আমাদের ঘরটার সেরকমভাবে করা হয়নি, ওই পুরোনো আমলের যে ঘর ছিল সেই ঘরে আমরা থাকতাম। তো তখন ফ্যামিলিতে অনেক লোকও ছিল, আমার ননদ টনদ, তখন তো আর কারোর বিয়ে হয়নি, সবাই আমরা একসঙ্গে খেতাম আর রান্নাও করতে হতো তখন অনেক। বাড়িতে শাশুড়ি ছিল না, কারণ আমার বিয়ের অনেক আগে আমার শাশুড়ি মারা গেছেন, শ্বশুর মারা গেছেন। তো দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে দেওয়ার মতো কেউই ছিল না বলতে পারো। তো সংসারের এই কাজগুলো বলো, প্রত্যেকটা কাজই একটা প্রতিভা মানুষের মনে এমনিতেই কিন্তু চলে আসে করতে করতে, এগুলো না কাউকে শিখিয়ে দেওয়া লাগে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হতো, অসুবিধা হতো, কিন্তু করার কিছু ছিল না। অনেকজন মানুষ ছিলাম, রান্নাও বেশি বেশি করতে হতো। ভাতটা তো বেশি ভাত যা হোক করে নিতাম উপর দেওয়ার সময় গেলে, তখন আমার যেন জীবন বেরিয়ে যেত। উপর দিতাম যে কি কষ্ট করে সেটা কি বলবো। বড় হাঁড়ি দেখবে উপর করতে গেলে কিন্তু একটু বেশি অসুবিধা হয়। তো যা হোক মালসায় একবার দিতাম, এর উপরে তার উপরে ডেকচির উপরে উপর করতাম। তারপরে প্রত্যেক দিন কীভাবে যে আমার হাতে পায়ের উপরে ফ্যান পড়তো সেটা আমি নিজেও বুঝতে পারতাম না। আর সবজি যখন আমি রান্না করতাম, আমাদের বড় যে আঁচ চুলো হয় না, আঁচে রান্না করতাম, টিনের আঁচে। তো টিনের আঁচটা এতটাই উঁচু ছিল যে না আমি দাঁড়িয়ে রান্না করতে পারতাম না বসে। দাঁড়িয়ে রান্না করতে গেলে কী হতো বলো তো, একেবারে মাজা নিচু করে রান্না করতে হতো। প্রচণ্ড আগুন তাপ, আমার পুরো মুখে আর গা পুরো ঘেমে ভেসে যেত। আর যদি মনে করতাম বসে রান্না করব, তো আঁচটা এতটাই উঁচু ছিল, হাঁড়ি করা আমি ভালোভাবে দেখতে পেতাম না। ভালো একটা উনুনও কিন্তু আমাদের পাতা ছিল না। ওই আমার ননদ যেটুখানি পেরেছিল ততটুকুনি করেছিল। আমার ননদ তো আমার আগে ননদই সংসারে রান্নাবান্না করতো। তো সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যেত, মাছ ভাজতে পারতাম না। আঁচের আগুন না এতটাই বেশি জোরে জ্বলে, মাছ কিন্তু ভাজা যায় না, রান্না বসাতে বসাতে হয়ে যায়। তো প্রত্যেক দিন এমনই হতো যে মশলা আমি সবে চাপিয়েছি, নাড়তে নাড়তে কীভাবে পুড়ে যায় সেটা আমি বুঝতে পারতাম না। লাল হওয়ার আগেই না মশলাগুলো চারিধার দিয়ে পুড়ে যেত, তরকারি তেতো হয়ে যেত। অনেক কথা শুনতাম গ্রামের লোকের কাছ থেকে, অনেক কথা শুনতাম। সব কিছু শুনেই না বলে না মানুষ ঠেকে শেখে আর দেখে শেখে। তো এক প্রকার বলতে পারো ঠেক খেয়ে তারপরেই কিন্তু শিখেছি।
একটা লোহা যখন গরম আগুন থেকে বের করে তখন কিন্তু অনেকটাই নরম থাকে। তো ওই নরম লোহাটাকে না দীর্ঘ সময় ধরে যখন পেটানো হয়, পেটাতে 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 তখন কিন্তু সে একটা শক্ত মজবুত কোনো ধারালো জিনিসে পরিণত হয়। তো সংসার জীবনটাও ঠিক এরকমভাবেই আমার প্রথম থেকে কাটছে। তো এখন হয়তো বলতে পারো একটু সুখের মুখ দেখলেও দেখেছি, তবে আগের জীবনটা যে কিভাবে কাটিয়েছি সেটা আমিই জানি। কত জায়গা দিয়ে যে চালের মাঝখান দিয়ে পানি পড়তো, তো খাটের ওপরেও কত জায়গায় গামলা বালতি বসিয়ে রাখতাম যে পানি পড়ে বলে উপর থেকে। তো যাই হোক, ওই বললাম ঠেকে দেখে তারপরে মানুষের ঘা গুঁতো খেয়ে খেয়ে কথার আঘাত পেতে পেতে এই জায়গায় এসেছি। আর এখন কিন্তু মানুষের কথাগুলো বেশ ভালোভাবেই বুঝতে পারি। আর সব কিছু দেখার পরে বুঝে বুঝে এই 10টা বছর ধরে এখন না কারোর কথার মাথায় নেই না। আগে যেরকম একটা কথা খারাপ কিছু শুনলে, আমার নামে কেউ কিছু বলেছে এরকম শুনলে না, সেটা প্রতিবাদ করা তো দূরের কথা, ঘরে মুখ গুজে কত সময় ধরে যে কাঁদতাম, কেঁদে কেঁদে বুক ভেসে যেত, তারপরে কারোর সঙ্গে কিছু বলতাম না। তো যাই হোক, অনেকগুলো জীবনের গল্প শেয়ার করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। তো আমার কথার ভিতরে যদি কিছু কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও। এদিকে দেখো সুন্দর করে রসুন থেতো করে নিয়েছি। আদা রসুনটা আমি ওদিকে বেটে নিয়েছিলাম আগে, পুঁইশাক আলু আদা রসুন বাটা দিয়ে করব। আর ওদিকে মাছটা ভেজেছি পুঁইশাকে দেবো বলে। আর যে রসুনগুলো আমি থেতো করেছি না, সেগুলো দিয়ে ঢ্যাঁড়স ভাজা করব। আমাদের বাড়িতে ঢ্যাঁড়স ভাজা যে সবার এত বেশি পছন্দ সেটা কি বলবো। আগে বেশিরভাগ আমি চচ্চড়ি করতাম চিংড়ি মাছ দিয়ে, যেহেতু চিংড়ি মাছটা আমি খাই না, আমার অনেক গন্ধ লাগে। চিংড়ি মাছ থেকে যতই টাটকা হোক আর যাই হোক না কেন, আমি কি জানি চিংড়ি মাছটা খেতে পারি না, কেমন জানি আমার লাগে। তো সেই কারণে না চিংড়ি মাছ ছাড়া আমি এখন যখন ঢ্যাঁড়স রান্না করি ভাজা করলে না বেশ ভালো লাগে। এদিকে দেখো সমস্ত মশলা কষিয়ে কিন্তু আমি ভালোভাবে পুঁইশাক আলুটা চাপিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। যখন সুন্দর গলে আসবে কষিয়ে হালকা একটু পানি দিয়ে এই তেলাপিয়া মাছগুলো তুলে দেবো, দিলে কিন্তু পুঁইশাক আলুটা সুন্দরভাবে রান্না আমার হয়ে যাবে। আর ওদিকে এখন কড়াই তেল দিয়ে নিচ্ছে ওই সসপ্যানে, তেল দিয়ে এদিকে পেঁয়াজ কুচি রসুন থেতো করা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢ্যাঁড়স আলু আর ঢ্যাঁড়স আলুর মধ্যে কিন্তু আমি কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, তো সেগুলো আমি সুন্দর করে ঢেলে দেব। দিয়ে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নেব। এই রান্নাগুলো করতে করতে আমি নিজে গা ধোবো, সিমরানকে গা ধোয়াবো, ঈশাকে গা ধোয়াবো। আর আমার যেহেতু পাটা ভিজে যেতে পারে সেই কারণে কিন্তু পায়ে পেপার বেঁধেই আমাকে কাজ করতে হচ্ছে। বাথরুমে ঢুকলে, বাচ্চাদের গা ধোয়াতে ঢুকলে তখন কিন্তু আমার পায়ে পেপার বেঁধেই আমি বাথরুমে ঢুকছিলাম। আর ওইভাবেই দেখি ঈশাকে গা ধোয়াবো আগে, সিমরান তো নিজে নিজে গা ধুতে পারবে, সিমরানকে নিয়ে অতটা টেনশন নেই। আর তারপরে নিজে গা ধোবো, ধুয়ে কিন্তু ডাক্তারের কাছে এক্ষুনি চলে যেতে হবে, কারণ টাইম ওই ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজতে গেছে। 11টা সাড়ে 11টার মধ্যে তো ওখানে আমাকে পৌঁছাতেই হবে, না পৌঁছালে একটু দেরি হয়ে গেলে তখন অনেক ভিড় হয়ে যাবে। এদিকে দেখো রান্নাটা এরকম সুন্দরভাবে চাপিয়ে দিয়ে কিন্তু আমি ঈশাকে গা ধুইয়ে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঈশা ঘুম থেকে যারে উঠবে তারে আমরা গোছানো হয়ে যাবে। ও যদি জেগে থাকে না অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে আমার কাজগুলো করতে। ওদিকে সিমরানের গুছিয়ে গাছিয়ে দিলাম, বইটই নিয়ে পড়তে চলে গেল সাইকেলটা নিয়ে। আর এদিকে আমি এখন নিজে একটু সুন্দরভাবে গুছিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম চুলটা ছেড়ে দিয়ে বেঁধেই যাব, তারপরে দেখলাম যা গরম পড়ছে, আর তারপরে আবার বাইকে করে গেলে না চুল পুরো এলোমেলো হয়ে যাবে, পুরো চোখ মুখ ভর্তি হয়ে যাবে। যাচ্ছি তো ডাক্তারের কাছে, অতটা বেশি সুন্দর করে গুছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো চুলটা আমি তারপরে আবার বেঁধে নিলাম, নিয়ে নিজে একটু পরিপাটি হয়ে সুন্দর করে গুছিয়ে যাব। সবসময় দেখবে কাজের ফাঁকেও যদি নিজে একটু সেজে গুজে একটু পরিপাটি হয়ে থাকা যায় না, মনটা কিন্তু অনেক ভালো থাকে। কিন্তু সব সময় প্রত্যেকটা সময় যদি আমরা কাজের পিছনে বাচ্চার পিছনে দিয়ে থাকি, নিজের পিছনে না দিই, তখন কিন্তু আমাদের শরীরটা খারাপ হয়ে পড়ে, মনটাও সেটা ভালো লাগে না। আর এদিকে চলে আসলাম ডাক্তারের কাছে, এসে দেখো এদিকে পায়ে আবার নতুন করে আমাকে ক্যালসিয়াম পাউডার দিয়ে প্লাস্টার করার মতো করে দিয়েছেন, তবে হাফ প্লাস্টার ফুল প্লাস্টার নয়। পাটা আমি নাড়াতে পারছি। তো এদিকে সিমরান ওর মতো পড়ার থেকে বাড়িতে এসে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার বাচ্চারা না এখন নিজেরা নিজের কাজগুলো করতে পারে, করা শিখিয়েছে ছোটোবেলা থেকে। এই যে অসুবিধার মধ্যে এখন আমি পড়ে আছি, ওরা কিন্তু নিজের কাজটা নিজে করতে পারছে। সিমরান নিজের জামা কাপড় ধোয়া, গা ধোয়া, ভাত বেড়ে খাওয়া। আমাদের উচিত প্রত্যেক বাচ্চারই কিন্তু নিজের কাজ নিজে করা শেখানো। যেহেতু ওরা এখন 9 বছর হয়েই গেছে, সেহেতু একটু একটু করে কিন্তু নিজের কাজটা করানো শেখাচ্ছি।
এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন হাজব্যান্ড কিছুটা আইসক্রিম পাঠিয়ে দিয়েছে। আমি নিয়েছি আমুলের এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা। ভিতরে না পুরোই দুধের মতো লাগে, ওপরটা স্ট্রবেরি অনেক ভালো ছিল, স্ট্রবেরির কোটিং করা ছিল ওপরটা। আর সিমরান একটা দুজনে আইসক্রিম নিয়ে খেলো। তারপরে আসলাম চা করতে। তো যা বন্ধুরা, তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না বলে কেউ কিছু মনে করে না, অবশ্যই ক্ষমা করে দিও। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের উত্তর দিতে। আসলে এই শরীর খারাপ নিয়ে পেরে উঠছি না সব কিছু। তো আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না। সন্ধ্যাবেলার জন্য একটু চা করে নিলাম, নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।